স্বপ্নই তো বারবার সেই একই স্বপ্ন আমার চোখের সামনে ভেসে ওঠে। কেন কেন এমন হয় বাবুদা? কেন ওই ভয়ঙ্কর স্বপ্নটা আমার প্রতি রাতে ঘুম ভাঙিয়ে দিয়ে যায়? কিন্তু একই স্বপ্ন তোকে ঘরে ঘরে দেখে না বাবুদা। বাবা যেদিন বপর অ্যাক্সিডেন্টে মারা গেলে সেই প্রথম এই স্বপ্নটা দেখি। তারপর থেকে যখনই আমি দু চোখের পাতা এক করতে চাই আমার অবচেতন মনের ক্যানভাসে ফুটে ওঠে ওই ভয়ঙ্কর স্বপ্নের জ্বলন্ত পথের ছবি। আমি ভয়ে আতঙ্কে চিৎকার করে মনে করো আমি পাগল হয়ে গেছি। পাগল হলো প্রতিক্রিয়া বাবা বললো আমি যখন বেঁচে আছি শহরের ভালো ভালো ডাক্তার দেখি আমি তোকে আবার সুস্থ করে তুলবো। আমি ওদের তাই বলছি না বললো কিন্তু পাড়া প্রতিবেশী থেকে শুরু করে এবারে চাকর বাকররা পর্যন্ত শুরু করেছে বলতে আমি পাগল হয়ে গেছি। তোর 5 বছর বয়সে দিদির মৃত্যুটাও আমি এতটুকু ভেঙে পড়ে যেতে বললাম কিন্তু জামাই বাবুর অকাল মৃত্যু আমি কিছু তাই সহ্য করতে পারছি না। ভেঙে পড়ে দাদাবাবুকে কে সান্ত্বনা দেবে? আমি পল্লবকে সুস্থ করে তুলব। মিলন তুই এইভাবে ভেঙে পড়া তোকে চলবে না। তোকে যে তাদের সুস্থ হতে হবে। আরে নইলে এত বড় কারবারটা দেখাশোনা করবি কি? এত বড় বিজনেস চালানোর মতো মাথা কি আমার আছে বাবাজি? যত তাড়াতাড়ি পারো ভালো ডাক্তার দেখি এই পল্লবের প্রপার ট্রিটমেন্টটা ব্যবস্থা করো। আমার অন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই মিলন। শুধু ওই ভয়ঙ্কর স্বপ্নটা যদি বারে বারে আমার চোখের সামনে ভেসে না ওঠে তাহলে স্বপ্ন। হ্যাঁ স্বপ্ন। দাদাবাবু প্রায় রাতে স্বপ্ন দেখে একটা আগুনে মাঝে পড়ে একটা লোক ছটফট করছে আর সেই রেখে দাদাবাবু ভয় চিৎকার করে ওঠে। কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর সে দৃশ্য! আমি তোকে বলে বোঝাতে পারবো না রে মিলন। আগুনের মাঝে আটকে পড়া লোকটা বাঁচার জন্য দু হাত বাড়িয়ে আমার থেকে ছুটে আসছে। কি বিভৎস তার চোখ দুটো! বলো তুই লোকটাকে চিনতে পেরেছি? বলো স্বপ্ন কি কখনো সত্যি হয়? সত্যি কি বলছো তুমি বাবাজি? আপনি বোধ জানেন না সরকারি সূত্র অনুসারে টাকা ওর মৃত্যুর রেকর্ডটা ওই ঘটনাই মার্ডার। বলো কি বাবাজি? না হলেও ভারতের মধ্যে পাওয়া গেল কি বলে সত্যি বলছি ভাই মার্ডার করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস টাকা উঠে গাড়ির মধ্যে বন্ধ রেখে করা হয়েছে। তাহলে তুমি বাবা তদন্ত করে আমার জামাই বাবুর হত্যাকারীকে খুঁজে বার করো বাবাজি। নিশ্চয়ই করবো নিশ্চয়ই করবো। যেমন তাই হোক তারিখে নিচে বের করে ফাঁসি তরিতে ঘোরাতে কিছু হবো না। আমার মাথার মধ্যে কেমন হচ্ছে আমি এত রাতে বলছি আমি আবার অসুস্থ হয়ে পড়বো রমনা। কেমন করে শান্ত হবো রমনা? কেমন করে শান্ত হবো? তুমি বলতে পারো রমনা? তারা আমাকে
সঙ্গে আমি ওকে পাবো হিরোইনের ভেস্ট। ইন্সপেক্টর ঠিকই বুঝেছে, কিন্তু কোনোদিন অপমান করতে পারবে না যে আমার জামাই বাবু অর্থাৎ প্রতাপ চৌধুরী আমার সম্পত্তি গ্রাস করার জন্য তার মোটরবাইয়ের মধ্যে টাইম বম ফিট করে আমি মার্ডার করতে চেয়েছি। আরে মানিক জি, তুমি এসে গেছো? হ্যাঁ স্যার, আমি কথা দিয়েছিলাম বাজার একটার মধ্যে আসবো। এই দেখুন স্যার, একেবারে কয়েক টাইম হয়ে গেল। মালিকের টাকা আর পরে সঙ্গেও দিকে আগে মল্লিকা আর বউ। বউ? হ্যাঁ স্যার, ওই তো আপনার ইয়েতে ইয়ে করবে। এসে তুমি তোমার বউকে নিয়ে এলে মানে? তুমি চলে যাও। কেন পাবো না স্যার? আমি হলাম মালিক সমাতা, চারটার দলের মেয়েদের দালাল, আর আমার কাছে মেয়েরাও ভয় লাগছে। আমি বলো তুমি তোমার নিজের বউকে? দেখুন স্যার, আপনার কাজ বলে কথা। চারটেটাকে নিয়ে এসে তো আর আপনি আমার ঘটনা করতে পারেন না। তাই আমি ওকেই নিয়ে এলাম। কিন্তু ও তো বিবাহিতা। শুধু থেকে ঘাবড়াবেন না স্যার, আমাদের বিয়ে করে সংসার নাটকে এই চরিত্রে অভিনয় করতে হবে। হ্যাঁ, আর এই বাড়িটাই হবে তোমার অভিনয়ের রঙ্গমঞ্চ। ঠিক বুঝলাম না স্যার। বেশ, আমি তাহলে তোমাকে বুঝিয়ে বলছি, শোনো। আমার ওই অব্দুল ভাবলে পল্লবের সঙ্গে আমি তোমার বউয়ের বিয়ে দিতে চাই। আমার বিয়ে তবে বিয়েটা হবে নকল। হ্যাঁ, নকল। তোমার বউ ওই মল্লিকা আবার ভাগ্নে পল্লবের নকল বউ হয়ে এসে তার নকল ভালোবাসা দিয়ে তার মন জয় করবে। আর সেই সুযোগে আমি আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ গুছিয়ে দেব। কিন্তু স্যার, কতদিন আমি এক মাস, দু মাস, 3 মাস, এই জন্য 1 বছর লাগতে পারে। অবশ্য এর জন্য আমি তোমার বউকে প্রতিদিন 500 টাকা করে দেব। আমি রাজি স্যার। এক বছর কেন, আপনি 6 বছর রেখে দিন স্যার। বউকে এত বছর বন্ধক রাখতে তোমার কষ্ট হবে না তো মানে? কিসে বলেন স্যার, আমি হলাম দালাল। বাবা বলেছে টাকার কদর অনেক বেশি।
বিয়ের পর থেকে মল্লিকার একটা পরিচয় হবে, সে অনাথী। সে ছোট থেকে তার মাস্তুতো দাদা অর্থাৎ তোমার কাছে মানুষ হয়েছে, আর তুমি অভিভাবক হয়ে মল্লিকার বিয়েটা দিচ্ছ। আর বিয়েটা হবে ব্লু ডায়মন্ড হোটেল। এটা খুব সাবধান, এ কথা যেন কেউ জানতে না পারে। আর তাহলে তুমি ভালো লাগলো।